শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে বৃহত্তর মহানগরকে সংযুক্ত করছে মেট্রো রেল, বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহিলাদের স্বীকৃতি জানালো ভারতীয় প্রাণী সর্বেক্ষণ কেন্দ্র, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতায় পদক্ষেপ ও বাঁকুড়ায় মানুষ পশুর সংঘাত এড়াতে বন দপ্তরের উদ্যোগ। কলকাতা মেট্রো শুধু কলকাতা নয়, ভারতের গণপরিবহন ব্যবস্থার এক গৌরবজনক অধ্যায়। ভারতের প্রথম দ্রুতগামী পরিবহন ব্যবস্থা হিসেবে এক বিশেষ স্থান অধিকার করে এই মেট্রো। আগামী 22শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন। একটি প্রতিবেদন। 1984 সালের 24শে অক্টোবর প্রথম যাত্রা শুরু করেছিল কলকাতা মেট্রো। প্রাথমিকভাবে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার পথে এই পরিষেবা চালু হয়। ভারতের নগর পরিবহন ব্যবস্থায় তা ছিল এক যুগান্তকারী মুহূর্ত। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড, প্ল্যাটফর্ম ডান দিকে, আগলা স্টেশন। 1971 সালে এই গণপরিবহন ব্যবস্থার পরিকল্পনা করা হয় এবং 1972 সালেই এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। সেই বছরই ডিসেম্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে কলকাতা মেট্রো উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। গত কয়েক দশকে যুক্ত হয়েছে নতুন লাইন এবং অনেক নতুন স্টেশন। বর্তমানে এটি ভারতের অন্যতম আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত একটি উন্নত পরিবহন নেটওয়ার্ক। এশিয়ার একমাত্র নদীর নিচের মেট্রো লাইন থাকার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য কলকাতা মেট্রো। মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণে এবার আরও এক যুগান্তকারী মুহূর্ত তৈরি হতে চলেছে। মহানগরের উত্তর থেকে দক্ষিণ আগেই যুক্ত থাকলেও এবার তা প্রসারিত হতে চলেছে বৃহত্তর কলকাতায়। আগামী 22শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন। প্রায় 14 কিলোমিটার এই লাইন সম্প্রসারণের ফলে কলকাতা এবং শহরতলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রথমত, গ্রিন লাইনের শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 2.45 কিলোমিটার অংশের উদ্বোধন হবে। এই অংশের উদ্বোধনের পর গ্রিন লাইনটি হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত সম্পূর্ণ চালু হয়ে যাবে। এর ফলে শিয়ালদহ এবং হাওড়ার মধ্যে সড়ক পরিবহনের সময় অনেকটাই কমবে। অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি ক্রসিং থেকে বেলেঘাটা পর্যন্ত 4.39 কিলোমিটার অংশটি চালু হবে এই দিন। এই লাইনটি বর্তমানে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে রুবি মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত চলছে, যা বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হবে এবং এর ফলে পূর্ব কলকাতার সাথে শিয়ালদহ দক্ষিণ শাখার শহরতলির যোগাযোগ ব্যবস্থা দ্রুতগামী হবে। তৃতীয় এবং সবচেয়ে প্রতীক্ষিত হল ইয়োলো লাইনের নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত 6.77 কিলোমিটার অংশের উদ্বোধন। এই লাইনটি নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরকে সরাসরি মেট্রো নেটওয়ার্কের সাথে যুক্ত করবে। এর ফলে পূর্ব রেলের শহরতলির বাসিন্দারা উপকৃত হবেন এবং এসপ্ল্যানেডের মতো এলাকা থেকে বিমানবন্দরে পৌঁছানোর সময় উল্লেখযোগ্যভাবে কমবে। জয়হিন্দ বিমানবন্দর স্টেশনটি হতে চলেছে এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত আকাশবাণীকে বলেন, মেট্রো স্টেশনগুলির সঙ্গে পূর্ব রেলের শহরতলির স্টেশনগুলি যোগ থাকায় কলকাতায় আসা নিত্যযাত্রীদের বাড়তি সুবিধা হবে। কলকাতাবাসী একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছেন। একসাথে 3টি মেট্রো সেকশনে উদ্বোধন করা হবে। এই সার্ভিসগুলি আমাদের কলকাতাবাসী যাতায়াতে খুব সুবিধা করে দেবে এবং মেট্রো স্টেশনগুলি ইস্টার্ন রেলওয়ে সাবারবান নেটওয়ার্কের সাথে ইন্টারচেঞ্জ পয়েন্টে লিঙ্ক থাকায় ইস্টার্ন রেলের সাবারবান যাত্রী যারা আছেন হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে, তারা অতি সহজেই মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে শহরের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন এবং এর জন্য অফিস তাছাড়া বিভিন্ন ব্যবসার কাজে এরা আসতে পারবেন সহজেই শহরের অভ্যন্তরে সুপারবান নেটওয়ার্ক থেকে ইস্টার্ন রেলের। এবং
ফেরার সময়ও এরা মেট্রো ধরে অতি সহজেই টার্মিনাল স্টেশনগুলো যেমন হাওড়া বা শিয়ালদা পৌঁছে যাবেন এবং সেখান থেকে যার যার নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে একসাথে এতগুলি সেকশন, যাতে টোটাল লেন্থ হচ্ছে 14 কিলোমিটার, এটা মানে একটা ঐতিহাসিক ঘটনা। এত বড় সেকশন, এত বড় লেন্থের সেকশন, টোটাল সেকশন আর কি, এখনো পর্যন্ত মেট্রোর ক্ষেত্রে কোথাও উদ্বোধন হয়নি, এই প্রথম এটা ঘটতে চলে। পুনে এফটিআই এর পড়ুয়া হাওড়ার বাসিন্দা অনুশ্রিতা চক্রবর্তী আমাদের বলেন, এই পরিষেবা চালু হলে অনেক কম সময়ে বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হবে, সাশ্রয় হবে অর্থেরও। কলকাতা বিমানবন্দর থেকে যে মেট্রো শুরু হতে চলেছে তা যাত্রীদের পক্ষে, বিশেষত যারা দক্ষিণ কলকাতা এবং দূরের বাসিন্দা, তাদের পক্ষে খুবই সুবিধাজনক হবে। কারণ এটা যেহেতু দমদম অবধি পৌঁছবে, দমদম থেকে দক্ষিণের দিকে যাওয়ারও মেট্রো পরিষেবা রয়েছে, তো তাদের পক্ষে অনেকটাই কম টাকায় যাতায়াতের একটি ব্যবস্থা হতে চলেছে যদি এই পরিষেবা ঠিকঠাক করে চালিত হয়। আমি কলকাতা শহরের বাইরে থাকি, আমাদের এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে অনেকটা সুবিধা হবে, কারণ আমাদের এই ক্যাব বুক করার ব্যাপারটা এবং অত্যাধিক দাম দেওয়ার ব্যাপারটা থাকবে না। সব দিক মিলিয়ে বেশ সুবিধাজনক একটি উদ্যোগ। নিউ টাউনের বাসিন্দা সৈকত আলী মোল্লা এই প্রসঙ্গে বলেন, শিয়ালদহ এসপ্ল্যানেড রুট চালু হলে শহরের প্রান্ত থেকে প্রাণকেন্দ্র ধর্মতলায় আসা মানুষদের অনেক সুবিধা হবে। আমরা যারা সল্ট লেক এবং নিউ টাউনে আসলে কলকাতার বাইরে প্রান্তিক অবস্থানে থাকি, তাদের কাছে এই মেট্রো যোগাযোগটা আমাদের একেবারে শহরের কেন্দ্রে নিয়ে চলে আসতে পারবে। আমরা সেক্টর 5 বা করুণাময়ী থেকে মেট্রোয় উঠলে একেবারে শহরের প্রাণকেন্দ্র প্ল্যানেট ধর্মতলায় চলে আসতে পারবো এবং তারপর সেখান থেকে মেট্রো দিয়ে উত্তর দক্ষিণের যে কোনো জায়গায় চলে যেতে পারবো। ফলত এই যে সংযোগটা, অর্থাৎ শিয়ালদা থেকে ধর্মতলা, সেটা আমাদের প্রান্তিক অবস্থান থেকে কেন্দ্রীয় অবস্থানে নিয়ে চলে আসতে পারবে। এটাই আমাদের সব থেকে বড়, আমাদের খুব কাজে লাগবে। বিশেষ করে আমরা যারা সাংস্কৃতিক কর্মী, তাদের কাছে নাটক, গানের অনুষ্ঠান, সিনেমা রাত্রে বা কলকাতার যে কেন্দ্রীয় ধর্মতলা যে রেস্টুরেন্ট, খেলা, সব মিলিয়ে অর্থাৎ ধর্মতলা এবং প্ল্যানেটকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং খেলাধুলা সংক্রান্ত যে সমস্ত চর্চা চলে, সেটা আমরা বিধাননগর এবং নিউ টাউনের মানুষজন এবারে খুব সহজেই আমাদের কাছে চলে আসতে পারবে। এটা আমাদের খুব একটা বড় উপকার হবে। মুম্বাই, দিল্লি, লখনৌ এবং চেন্নাইয়ের মতো কলকাতা বিমানবন্দরও এবার যুক্ত হতে চলেছে মেট্রো পরিষেবার সঙ্গে। মিটতে চলেছে মানুষের বহুদিনের প্রতীক্ষা। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এক্সট্রা অর্ডিনারি উইংস অফ উইজডম বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ZSI কলকাতায় সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি CSIR এর মহানির্দেশক ডক্টর N. কালাইসেলভি বলেন, সমাজের উন্নয়নে নারী পুরুষ নির্বিশেষে অবদান রয়েছে। তিনি বলেন, বিজ্ঞান বিভাগে ছাত্রীর সংখ্যা এখন অনেক বাড়ছে, যা আশার আলো সঞ্চার করেছে। ZSI এর অধিকর্তা ধৃতি ব্যানার্জি বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে মহিলাদের আরও এগিয়ে আসতে হবে এবং নারীদের এগিয়ে যাওয়া তাদের নিজেদেরকেই সুনিশ্চিত করতে হবে। আমাকে প্রথমে ঠিক করতে হবে যে আমি লিডারশিপের এই জায়গায় যাব, আমি এই স্তরে পৌঁছাবো। তাহলে এই স্তর অবধি পৌঁছাতে গেলে আমাকে কি কি করতে হবে? আমাকে একটা একটা করে বক্স ঠিক করতে হবে এবং যতবার আমি একটা একটা করে হার্ডেল ক্রস করব, তত আমি দেখবো যে আমার রাস্তাগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। কিন্তু কোনো মতেই আমি কখনো পিছপা হব না যে আমার দ্বারা হবে না। এটা কখনোই আমরা আমাদের নিজেদের মাথার মধ্যে আনা যাবে না যে আমি মহিলা বলে আমার দ্বারা হবে। আমি মহিলা হই কি পুরুষ হই কি আমি ট্রান্সজেন্ডার হই কি আমি কোনো মানে LGBTQ হই, আমি 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 যদি আমি হই এবং আমার দ্বারা সব কিছু স্কাই ইজ দ্য লিমিট। গ্লাস সিলিং কনসেপ্টটা যদিও খুব সবাই বলে শ্যাটারিং দ্য গ্লাস সিলিং, কিন্তু আমার বিশ্বাস যে শ্যাটারিং করার মতো কিন্তু কিছু নেই। ইট ইজ জাস্ট লাইক ইউ নিড টু সোর। আমরা উইংস অফ উইজডম সেই জন্যই দিয়েছি ট্যাগলাইনটা, যে ইউ নিড টু সোর। যতখানি আমাদের নিজেদের পক্ষে সম্ভব আমাদের চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে 4 মেধাবী ছাত্রীকে উইমেন ইন জুলজি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। এছাড়া সম্মান জানানো হয় অবসরপ্রাপ্ত ZSI বিজ্ঞানী রীনা চক্রবর্তী, শিক্ষাবিদ গার্গী ব্যানার্জি এবং যোগাসন প্রশিক্ষক সৌমি মিত্রকে। 2টি নতুন প্রকাশনারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ওই দিন।
প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। কেন্দ্রের আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে অ্যালয় স্টিল ওয়ার্ক রোল নিজেরাই তৈরি করল ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। রকেট লঞ্চার, রকেটের খোল থেকে শুরু করে শিপ বিল্ডিংয়ের কাজে ব্যবহৃত হয় এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল। আগে অ্যালয় স্টিল ওয়ার্ক রোল চীন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হতো ভারতকে, যাতে বছরে ভারতের প্রায় ৩০০ কোটি টাকা খরচ হতো। নতুন এই উদ্যোগের ফলে তৈরি হবে নতুন কর্মসংস্থান। বর্তমানে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছে, তা ইতিমধ্যেই সফলভাবে বোকারো স্টিল প্ল্যান্টে পাঠানো হয়েছে বলে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার PK पट्टनायक জানিয়েছেন। इसका फ़ायदा ये है कि अभी हम लोगों को उनके ऊपर डिपेंड नहीं करना पड़ेगा, चाइना के ऊपर या फॉरेन कंट्री के ऊपर डिपेंड नहीं करना पड़ेगा। और हम लोग जैसे आत्मनिर्भर भारत हम लोगों का चल रहा है, मेक इन इंडिया कैंपेन चल रहा है भारत सरकार का, उसमें ये हम लोग का ये योगदान रहेगा। और हम लोग जो फॉरेन करेंसी है जो कि पहले भारत से बाहर जा रहा था, मतलब चाइना या दूसरे कंट्री को जा रहा था, वो उसका बचत होगा हम लोगों को। जी जी, कितना रुपया सेविंग्स उसको तो वही मैंने 300 करोड़ का जैसे टर्नओवर है, उसमें से मैंने उतना ही हमारा फॉरेन एक्सचेंज उतना सेव हो जाएगा। 300 करोड़ का जो अभी बाहर से हम लोग खरीद रहे थे चाइना से 300 करोड़ रुपए लगता था हमको, तो वो हम लोग सेव कर पाएंगे। शिप बिल्डिंग में भी लगता है, प्लस हमारा बैलिस्टिक कैप वगैरह बनता है वो कोल्ड रोल सीट से बनता है। जैसे आपका जो रॉकेट लॉन्चर वगैरह है उसमें भी कुछ पार्ट्स में बनता है स्टील, मैंने कोल्ड रोल सीट्स बनता है, उसमें भी लगता है। और बाकी सिविल में भी बहुत सारे जगह पे कोल्ड रोल सीट यूज होता है। শ্রী পট্টনায়ক জানান, বর্তমানে ইছাপুর মেটাল ইনস্টিটিউট ফ্যাক্টরিতে 800 কোটি টাকার এই স্টিল ওয়ার্ক রোল তৈরি হচ্ছে। আগামী দিনে 1000 কোটি টাকার উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। বাঁকুড়ার উত্তরাংশে পাত্রসায়র, সোনামুখী, বেলিয়াতোর ও বড়জোড়ার জনবসতি এলাকায় হাতির দল চলে আসা আটকাতে বন দপ্তর একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। পর্যাপ্ত খাবারের যোগান দিতে বৃক্ষরোপণ এবং জলাশয় নির্মাণ ও সংস্কারের কাজ করা হচ্ছে। বাঁকুড়ার অন্যতম জেলা বনাধিকারিক দেবাশিস মহিমা প্রসাদ প্রধান এই প্রসঙ্গে আকাশবাণীকে বলেন, এই ব্যবস্থাগুলি সম্পূর্ণ হলে এলাকায় মানুষ পশু সংঘাত এড়ানো সম্ভব হবে। যখনই হাতি কোনো হিউম্যান হ্যাবিটেশনের কাছে চলে আসে, আমাদের যতটা মিনিমাল ডিস্টারবেন্স হয় আর জাস্ট গাইডেড মুভমেন্ট করা হচ্ছে কি হাতিকে কোনো রকম আমরা ডিস্টার্ব করা হচ্ছে না। আর সাফিসিয়েন্ট যেগুলা ওয়াটার হোল ছিল আমাদের জঙ্গলের মধ্যে, তো ওইগুলাকে রিজুভেনেট করা হয়েছে যেরকম সবসময় জল অ্যাভেলেবল থাকে। বেসিক্যালি এইগুলাই মিনিমাল ডিস্টারবেন্স, মাইক্রো হ্যাবিটাট ডেভেলপমেন্ট আর রিজুভেনেশন অফ দ্য ওয়াটার হোলস। মাইক্রো হ্যাবিটাট ডেভেলপমেন্টে আমাদের জঙ্গলে যেরকম সাফিসিয়েন্ট খাবার পাওয়া যায় ওই স্পেসিস গুলো আমাদের প্লান্টেশন করা হচ্ছে। আর বাকি যেটা হচ্ছে যে কোনো হ্যাবিটেশন, হিউম্যান হ্যাবিটেশন কাছে যখন হাতি চলে যায় তখনই আমাদের জিরো ডিস্টারবেন্স করে, মতলব পাবলিকের আর জেএফএমসি মেম্বারের আমরা সাফিসিয়েন্ট কোঅপারেশন পাই ও জিরো মতলব হুল্লা আমরা একদম ইউজ করি না, গাইডেড মুভমেন্ট থ্রো শর্ট স্লাইড করে। তো হাতি যেটা মেন্টাল স্টেট অফ মাইন্ড থাকে ওইটাকে আমরা ডিস্টার্ব করে না, কি ওর জন্য আপনি যখনই হুল্লা এসব ইউজ করবেন তো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয়, তো এটা না করার জন্য আমার বিহেভিয়ারটা এত অ্যাগ্রেসিভ হয় না। আর হচ্ছে বাকি যেরকম সবসময় ড্রাই পিরিয়ডে জল অ্যাভেলেবল থাকার জন্য আমাদের যে ওয়াটার হোলগুলো আছে ওগুলাকে আমাদের সাফিসিয়েন্ট যেরকম জল থাকে ওইটাকে রিজুভেনেট করা। And 24/7 মনিটরিং থাকে, আমাদের ট্র্যাকার্স আছে, এলিফ্যান্ট ট্র্যাকার্স সবসময় মনিটরিং করতে থাকে হাতি কোথায় যায়। যখন যদি যে কোনো সময় হাতি হিউম্যান হ্যাবিটেশনের কাছে চলে আসে ওই সময় গাইডেড মুভমেন্ট টুয়ার্ডস জঙ্গল এটাই করা হয়। আমাদের মাইক্রো হ্যাবিটাট গুলা আছে ওইগুলা তো করিডোরের মধ্যেই আছে, মতলব হাতির যে স্ট্রেসটা আছে পাত্রসায়র, সোনামুখী, বেলিয়াতোর, বড়জোড়া আছে, ওই করিডোর যেটা আছে ওর তার মধ্যেই এই মাইক্রো হ্যাবিটাট গুলো ডেভেলপ করা হয়েছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।